থাইল্যান্ডের ব্লু টেম্পল এবার পুজোর অনুভব। ডিজাইন পার্ট করতে গিয়ে 160খানার উপর ড্রাগন আছে। আচ্ছা, তো নীল মন্দিরের ভেতরের স্ট্রাকচারটা কিন্তু ঠিক এরকম হতে চলেছে। আমার মনে হয় জেলা স্তরে ভাসমান দুর্গা এখন পর্যন্ত হয়নি। ভাসমান দুর্গা নেই, ভাসমান দুর্গা হচ্ছে দুর্গার যে বেদি তারপর বিরাজ করছে ওটা 3 ডাইমেনশন ঘুরবে টোটাল। মাতৃ প্রতিমা কিন্তু এখানে নির্মাণ হয়ে গিয়েছে। এক্ষেত্রে তিব্বতিয়ান মঙ্ক এনে এখানে লাইভ আরাধনা করা হবে, এখানেও লাইভ আরাধনা থাকবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি উত্তর 24 পরগনা জেলার আগরপাড়াতে। তো আমরা জানি যে আগরপাড়ার যে তারাপুকুর মিলন সংঘ রয়েছে এবছর কিন্তু তাদের নীলে বিলীন থিম হতে চলেছে, অর্থাৎ নীল মন্দির ব্লু টেম্পেলটা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। খুঁটি পূজার সময় এসেছিলাম এবং পরবর্তী সময়েও এসে প্রস্তুতি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে দুর্গাপূজার 40 দিন আগে এই নীল মন্দিরের প্রস্তুতি কেমন কিভাবে চলছে। ঠাকুরের প্রস্তুতিও কিন্তু শুরু হয়ে গিয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। অর্থাৎ এই পুজোর খুঁটিনাটি তথ্য কিন্তু তোমাদেরকে জানাবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো। তো চলো একদম স্পটে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমেই একটা রেলগেট আমাদের চোখে পড়েছিল। তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো তাহলে বুঝতে পারবে। তো ওই রেলগেট ক্রস করে মাত্র 4-5 মিনিটের হাঁটা পথে কিন্তু আমরা চলে আসলাম এই মুহূর্তে তারাপুকুর মিলন সংঘ, অর্থাৎ তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। আকাশের রং মেখে নিয়ে গায়ে। তো এর আগে দুটি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন শুধুমাত্র বাঁশের কাজটা এগিয়েছিল, বাঁশ বাঁধার কাজ। আর এখন দেখতে পাচ্ছি প্লাই বাটামের কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে। সাগর হয়েছে নীল। তো নীলে বিলীন যে ভাবনা, অর্থাৎ বিশ্বের যে একমাত্র নীল মন্দির এখানে তুলে ধরা হচ্ছে। তো কতটা কি কাজ এগিয়েছে আমি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি এবং তোমাদেরকে বলে দিচ্ছি এখানে তোমরা যখন ঠাকুর দেখতে আসবে তখন কিভাবে আর কি দেখবে আর কি। তখন এই দিক দিয়ে লাইনটা হয় আর কি, এই দিক দিয়ে দর্শনার্থীরা লাইনটা দেবে, দিয়ে কিন্তু এই যে রাস্তাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি যেখানে বাটামগুলো রয়েছে আর কি। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এইখানটা যে পাটাতনটা তোমরা দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু দর্শনার্থীরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করবে, পূজা মণ্ডপটা দেখা শুরু করবে। এইখান দিয়ে আস্তে আস্তে কিন্তু দেখতে দেখতে যাবে। এবং বেশ কিছুদিন আগে কিন্তু তোমাদেরকে একটা মডেল দেখিয়েছিলাম কীরকমটা হতে চলেছে আর কি পূজা মণ্ডপটা। আর এই যে দেখো এই যে পাটাতনটা রয়েছে, এখান দিয়ে কিন্তু এই যে জায়গাটা রয়েছে বা ছাউনিটা রয়েছে এটাও কিন্তু একটা মন্দিরের মতন। তো এইখান দিয়ে আস্তে আস্তে কিন্তু দর্শনার্থীরা সামনের দিকে এগিয়ে যাবে এবং এখানে যে মূল মন্দিরটা রয়েছে এই মূল মন্দিরটা কিন্তু ভেতরে ঢুকবে, কিন্তু এর ভিতরে কিন্তু ঠাকুর থাকবে না। ঠাকুর থাকবে হচ্ছে এইখানে আরও একটা মন্দির তৈরি হচ্ছে নীল মন্দিরের আদলেই, এই মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে। ওখানেই কিন্তু মাতৃ প্রতিমাকে স্থাপন করা হবে। দিগন্ত এসে অনন্তে মিশে। গত বছর এখানে যে পূজা মণ্ডপটি হয়েছিল তা হচ্ছে বর্ণময় বেনারস, এক টুকরো বেনারস এখানে তুলে ধরা হয়েছিল, তা কিন্তু জলাশয়ের উপর। এবছরও কিন্তু জলাশয়ের উপরে তুলে ধরা হচ্ছে পূজা মণ্ডপটি। খুঁজে পায় তার মিল। আকাশের রং মেখে নিয়ে গায়ে। তো নীল মন্দিরের যে পূজা মণ্ডপটি, তো সেই পূজা মণ্ডপের ভিউটা কিন্তু ওই রাস্তা থেকে একদম ফ্রন্ট সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এই জায়গা দিয়ে কিন্তু এখনও পর্যন্ত ঢোকার সেরকম ব্যবস্থাপনা তৈরি হয়নি, সেই কারণে আমি একদম কিন্তু এই পাশে চলে আসলাম। এই পাশ থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো, ভিউটা ঠিক এরকম। আর এই মুহূর্তে কিন্তু জোর কদমেই কাজ করছেন শিল্পী এবং সহশিল্পীরা, দেখতে পারছি। ওইখান দিয়ে ঢোকার পর এইখান দিয়ে বেরোতে হবে। তো এই মুহূর্তে আমি কিন্তু ওইখান দিয়ে ঢোকার সেরকম ব্যবস্থাপনা এখনও পর্যন্ত নেই, সেই কারণে কিন্তু এই সিঁড়িটা দিয়ে আমি ভেতরের দৃশ্যটা দেখাবো। এই হচ্ছে বন্ধুরা নীল মন্দিরের ভেতরের স্ট্রাকচার। কাজ কিন্তু এই মুহূর্তে অনেকটাই এগিয়ে এসেছে। আর এই মুহূর্তে কিন্তু সহশিল্পীরা জোর কদমেই কাজ করছেন, কারণ দুর্গাপূজা একদম দোরগোড়াতে। আর এখানে দেখতে পাচ্ছি 24 ফুটের একটি বৌদ্ধ মূর্তি কিন্তু এখানে রয়েছে। দেখো অভূতপূর্ব একটি মূর্তি, দেখো কতটা সুন্দর লাগছে। এর উপরে তো লাইটিংয়ের বেশ কাজকর্ম হবে, পুজোর সময় যখন আসবো তখন তোমাদেরকে আমি দেখাতে পারবো। তো নীল মন্দিরের ভেতরের স্ট্রাকচারটা কিন্তু ঠিক এরকম হতে চলেছে। তো তোমাদেরকে আমি ডেমোটা একটু দেখিয়ে দিচ্ছি, কীরকম হবে আর কি, তার একটা ছোট্ট
একটা ডেমো কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এই যে দেখো, রাস্তা থেকে কিন্তু তোমরা টোটাল এই ভিউটা দেখতে পারবে। আর এই নীল মন্দির, এটা যেটার আমি ভেতরে ঢুকেছি, তার ভেতরের চিত্র কিন্তু এরকম। তো এই মুহূর্তে দেখো বন্ধুরা, ওয়ার্কশপ থেকে কিন্তু এই যে বৌদ্ধ মূর্তিটি, সেই বৌদ্ধ মূর্তিটি কিন্তু পূজা মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছে। দেখো, দেখতে কিন্তু অভূতপূর্ব লাগছে। তো মূর্তিটি তৈরি করে আনার পর এই মুহূর্তে নীল মন্দিরে স্থাপনের কাজ কিন্তু শুরু হয়ে গেল। দেখো, আস্তে আস্তে কিন্তু সকল সহশিল্পীরা কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে নিয়ে যাচ্ছেন। নীলের প্রতীক উদারতা, চিন্তা কল্পনায় দৃশ্যে, অহিংসার শান্তির পথ ছড়াক মানব বিশ্বে। সব্বে সত্তা সুখিতা হন্তু, সব্বে সত্তা সুখিতা হন্তু, সব্বে সত্তা সুখিতা হন্তু। এই মন্দিরের ভেতরের দৃশ্য দেখে বেরিয়ে আসার পর আমাদের কিন্তু এরকম একটি দৃশ্য চোখে পড়বে এখান দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার পর। আর এখানে দেখো এরকম প্লাই দিয়ে এরকম বেশ কিছু অর্থ থিমের চিত্র থাকবে। তো তারপরে আস্তে আস্তে কিন্তু এখান দিয়ে নিচে নেমে এখানে যে পূজা মণ্ডপটি রয়েছে, যার ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা অবস্থান করছে। এই মুহূর্তে আমি মূল যে পূজা মণ্ডপ তার ভেতরে প্রবেশ করলাম। এই জায়গা দিয়ে তোমাদেরকে ভেতরে ঢুকতে হবে, কিন্তু ওই জায়গা দিয়ে এই মুহূর্তে কাজ চলছে বলে আমি এই মুহূর্তে ভেতরে প্রবেশ করতে পারলাম না ওই জায়গা দিয়ে। আর ঢোকার পরে কিন্তু এরকম বড় বড় দুটো ড্রাগন আমি দেখতে পাচ্ছি। দেখো, ড্রাগনের একদম মুখ থেকে শুরু করে একদম টোটাল বডিটা রয়েছে একদম যে জায়গায়, মানে তোমরা ফ্রন্ট সাইডে সেই জায়গায় হয়তো বসানো হবে। আমরা যদি একটু এই দিকে ঘুরে যাই তাহলে কিন্তু দেখতে পারবো এবছর 85তম বর্ষে নীলে বিলীন যে পূজা মণ্ডপ এখানে তৈরি হচ্ছে তারাপুকুর মিলন সঙ্গে, সেই মাতৃ প্রতিমা কিন্তু এখানে নির্মাণ হয়ে গিয়েছে। মাটির কাজ সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে, এরপরে কিন্তু রঙের কাজ হবে। তা কিন্তু দেখতে অভূতপূর্ব লাগছে। তথাগত তার বাণী আদর্শে শিখিয়ে গেছেন সব। নীলে বিলীন যে ভাবনাটা, তো এই ভাবনাটা কিভাবে আসলো একটু জানতে চাইবো। গত বছর বনয় বেলার সুপার ডুপার হিট আপনাদের জন্য আরও মানুষের কাছে আরও বেশি পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গ জুড়ে জানতে পেরেছে যে আগরপাড়ার মধ্যে এমনি একটা পুজো করা সম্ভব। আমাদের প্রশাসন কল্যাণ দত্তের প্রয়াস, টিম, আমার সুন্দরবনের টিম সব মিলিয়ে একটা যুদ্ধকালীন তৎপরতার কাজটা করা ছিল গত বছর। আচ্ছা, বছর থাইল্যান্ডে ব্লু টেম্পল এরা চাইছিল রেপ্লিকাই হোক, আমি চাইছিলাম একটু থিমেটিক যেতে। যাই হোক, আলটিমেট তো কর্মকর্তা যায় সেটা করতেই হয়। সেখানে আমাদের ধারণা ছিল যে এমন একটা জিনিস করবো যেটা এখন পর্যন্ত হয়নি কোনো জায়গায়। আচ্ছা, তো থাইল্যান্ডে ব্লু টেম্পল যখন আমরা দেখেছিলাম আজ থেকে 9 মাস আগে, আচ্ছা, তো ডিজাইন পার্টটা এতটা স্ট্রং, একটা ইউনিক কালার ব্লুর মধ্যে গোল্ডেন। আমরা কাজ করতে গিয়ে যেটা আমরা বুঝতে পেরেছি, এক হচ্ছে কাজটা করতে খুব প্যাশনেট হয়ে গেছি, মানে এত সুন্দর কাজ, এত ডিজাইন পার্ট এত স্ট্রং, করতে গিয়ে হয় না এটা মায়া পড়ে যাওয়া, তো কাজটার মধ্যে হয়ে গেছে। মানে কাজ করতে গিয়ে দেখেছি ডিজাইন পার্ট করতে গিয়ে 160খানার উপর ড্রাগন আছে সংখ্যা, যেটা আমরা চেষ্টা করেছি হুবহু তুলে ধরা মানুষের কাছে। 160খানা মতো ড্রাগন কি পূজা মণ্ডপে থাকবে? 160খানাই থাকবে, 160খানাই থাকবে। তার মধ্যে দুটো ড্রাগন অবশ্যই 32 ফুটের থাকবে। আচ্ছা, আর বাদ বাকিগুলো কোনোটা 15 ফিট, কোনোটা 13 ফিট, কোনোটা 1 ফুটের, কোনোটা 2 ফিটের, বিভিন্ন সাইজের। আচ্ছা, সমগ্র পূজা মণ্ডপ জুড়ে আমি যা জাঁকজমকপূর্ণ কাজ দেখলাম, তো কলকাতা শহরের বুকেও কিন্তু এখনো পর্যন্ত এরকম কাজকর্ম এখনো পর্যন্ত শুরু হয়নি এবছর 2024-এ আমি যা দেখেছি। তো এর ক্ষেত্রে আমরা 5.5 মাস কাজ ছিল, কিন্তু এই কাজটা একটু তফাৎ এই কারণেই যে এটা ব্যালেন্সের ক্ষেত্রে মানে কিছু ডিজাইন পার্ট ছিল 40-50 রকমের ডিজাইন পার্ট, সেটা আমরা রিপিট করেছি। কিন্তু এতে মনে হয় 2 থেকে 3,000 ডিজাইন করেছি আমরা শুধু, মানে ম্যাচ করা থেকে। আর এখানে আমরা অবশ্যই থাইল্যান্ডে ব্লু টেম্পল যেহেতু বুদ্ধিস্ট নিয়ে কাজ করছি, আমরা সিম্বলিক হিসেবে গৌতম বুদ্ধ আমরা এখানে করছি, যেটা 40 ফুট হবে। বৌদ্ধ মূর্তি কটা থাকবে? 140টা থাকবে কম বেশি। 140টা? বাহ, বিভিন্ন পার্ট, ডিজাইন পার্টে থাকবে, আচ্ছা, মোটিভে থাকবে, হিসাবে থাকবে, স্কাল্পচার থাকবে, সব মিলিয়েই থাকবে। আচ্ছা, কত ফুটের থাকবে একটু জেনে নেব? কটা ফুট থাকবে? 6 ফিট 7 ফিটের গোটা 18টা থাকবে। আচ্ছা, একটা 40 ফুটের থাকবে। আচ্ছা, ভেতরে যদি বসে থাকবে, মানে যেটা ইন্টেরিয়ারের ভেতরে যেটা বসা, সেটাও প্রায় 12-14 ফিটের থাকবে। তো কলকাতাকে কতটা টক্কর দেওয়ার চেষ্টা চলছে? লাস্ট ইয়ারে কলকাতার আমি ভিড়টা বলি, একটু কলকাতা দেখার
প্রবলেম তো থাকে, কিন্তু আমি দেখছি জেলা স্টোরে কিন্তু ব্যাপক ভিড় হচ্ছে লাস্ট আমি 2 বছর ধরে দেখছি। মানে কল্যাণী ITI সুপার ডুপার হিট লাস্ট ইয়ার আমি করেছি বলে না, আপনাদের জন্য অনেকটা আমরা চেষ্টা করেছি ভালো কিছু উপহার দেওয়ার জন্য। লাস্ট ইয়ারে প্রচুর মানুষ দেখতে এসছে, মানে হিমশিম খেয়ে গেছে ভিড় সামলাতে। তো সেই জন্য একটা বাড়তি চাপ ছিলই, যে মানুষের প্রত্যাশা বেড়েছে, তারা উপভোগ করার ক্ষেত্রে যেমন বেড়েছে, আমার ক্ষেত্রে অবশ্যই বেড়েছে, আমাদের টিমের ক্ষেত্রে বেড়েছে। তো আমাদের টিমের প্রয়াস ছিল যে এমন একটা কাজ নিদর্শন তুলে ধরবো যেটা মানুষ আগে দেখেনি। তো সেই জন্য 5.5 মাসে আমি এগুলো বলতে পারি বেনারসের 4 গুণ কাজ করেছি, আমরা ডিজাইন প্যাড বলছি। আর এতে কিছু মিররের কাজ অবশ্যই থাকছে, আচ্ছা আমি ইউজ করছি। যখন কালার হবে, এই মালগুলো যখন লেগে যাবে, তার প্লেসমেন্ট হবে, তখন এর সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে। তো কতদিন পূজা মণ্ডপটা থাকবে? তখন থাকবে ওপেনিং হবে দশমী একাদশীতে, অ্যাকচুয়ালি ভ্যাশন হয় এটা। তো ন্যাচুরালি একাদশী বলতে মানুষ দেখতেই পারছে। এখানে মজার ব্যাপার হচ্ছে গত বছর বেনারসের ক্ষেত্রে জল ছিল, পুকুরের ওপর প্যান্ডেলটা হয়, তো পুকুরটা অনেকটা ইউজ করতে ব্যবহার করতে পেরেছি ফাঁকা অবস্থায়। থাইল্যান্ডে ব্লু টেম্পল পুরো পুকুর জুড়েই কাজটা হচ্ছে, ফলে এতটা হিউজ স্ট্রাকচার, ধরুন 25 ফুট সিলিং হাইট, প্যান্ডেল হাইট 50 থেকে 60 ফুট হচ্ছে। পুরোটাই কিন্তু জলের উপরে হচ্ছে। তারপর দুটো স্তূপ 30 ফুটে, তারপরে যেটা গৌতম বুদ্ধ বিরাজ করবেন 40 ফুটে, সেটাও প্রায় কম বেশি 30 ফুটে। পুরো হিউজ স্ট্রাকচার, জলের গভীরতা 20 ফুট। সেখান থেকে দান করি একটা সমতল জায়গায় পৌঁছে তারপরে প্যান্ডেলটা করা খুব টাফ কাজ, এবছর অবশ্যই চেষ্টা করছি ভালো। প্রতিমা শিল্পীর নাম সুকান্ত রায়। তো সুকান্ত দা তো এই মুহূর্তে উপস্থিত নেই, তাই তোমার কাছ থেকেই জেনে নেব যে প্রতিমার যে কনসেপ্ট রয়েছে, মানে পূজা মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে, কি কনসেপ্টে তৈরি করা হয়েছে এটা একটু জেনে নেব। যেহেতু আমরা একটা থাইল্যান্ডের টেম্পল করছি, তো তারকে ম্যাচ করি, মানে বুদ্ধিস্টকে ম্যাচ করিয়ে যে ধরনের একটা দুর্গা প্রতিমা, সেই প্রতিমাই করছে সুকান্ত রায়। সুকান্তকে দীর্ঘমেয়াদী একটা রিকোয়েস্ট করেছে, 2 বছর ধরে কাজ করতে হবে, সারা দিয়েছে। আমার মনে হয় জেলা স্তরে ভাসমান দুর্গা এখন পর্যন্ত হয়নি, আমার মনে নেই। ভাসমান দুর্গা হচ্ছে দুর্গার যে বেদি তারপর বিরাজ করছে, ওটা 3 ডাইমেনশন ঘুরবে টোটাল। আচ্ছা, বৌদ্ধ টেম্পল বেসিক্যালি শান্তির বার্তা দেয়, শান্তির বার্তাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে, শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অবশ্যই মা দুর্গা যখন বিরাজ করবে, মা দুর্গার হাতে কোনো অস্ত্র থাকবে না, শান্তি বার্তা মা দেবে। আচ্ছা, অসুরকে বিনাশের কোনো চিন্তা ভাবনা? অসুর এখানে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। আচ্ছা, আমাকে এখান থেকে অসুর মুক্তি পেয়েছিল, হ্যাঁ, সেইভাবেই করা হচ্ছে। ওপেনিংটা কবে? চতুর্থী দিন সন্ধ্যা 6টা কি 7টা। একটা মজার ব্যাপার, বেনারসের ক্ষেত্রে হিট ছিল যে বেনারসের পুরোহিতরা এসেছিলেন লাইভ আরতি করার জন্য। এক্ষেত্রে তিব্বতিয়ান মঙ্ক এনে এখানে লাইভ আরাধনা করা হবে, এখানেও লাইভ আরাধনা হবে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। বাহ, তো দর্শনার্থীদের উদ্দেশ্যে শেষমেশ একটু বার্তা। আপনাদের চ্যানেলের মারফতে যারা দেখছেন, বা অনেকগুলো ইউটিউবার বন্ধুরা, ভাইরা, গণমাধ্যম সবাই আমাদের প্রচণ্ড সহযোগিতা করেছে লাস্ট ইয়ার, এবছর করছেন। শুধু এটুকু বলার বিষয় যে আপনারা আমার তরফ থেকে, এবং তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে, আমার টিমের তরফ থেকে শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। লাস্ট ইয়ার আপনারা এসেছিলেন, এবছরের প্রত্যাশা নিয়ে আসবেন, ভালোবাসা আশীর্বাদ অবশ্যই দেবেন। এটুকু বলতে পারি অক্লান্ত পরিশ্রম করছি, আমি কনফিডেন্ট যে এই বাড়তি একটা আপনারা আনন্দ নিয়ে বাড়ি ফিরবেন। আমরা এই চেষ্টাই করছি, গতবারকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা সবাই করে, আমরাও করছি। কিন্তু এবছর কাজটা করতে গিয়ে খুব আমরা মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, আমরা খুব ভেতর থেকে খুব এক্সাইটেড। আচ্ছা, এতটাই আমরা ভেতর ঢুকে গেছি। আচ্ছা দাদা, শেষমেশ বলবো, পূজা মণ্ডপটি তো খুবই ভালো হচ্ছে, স্বয়ং সম্পূর্ণভাবে তোমাদের কাজটা সম্পূর্ণ হোক, আমাদের চ্যানেলের তরফ থেকে এই শুভকামনা রইল। ধন্যবাদ। তারাপুকুর মিলন সংঘের সমগ্র পূজা মণ্ডপের যে বিষয় ভাবনা, তা কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, এবং এর আগের ভিডিওতে কিন্তু তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে 80টা ড্রাগন থাকবে। তো পার্থদার কাছ থেকে জানতে পারলাম যে ড্রাগন সংখ্যা বাড়ানো হয়েছে, তোমরা শুনতেই পেলে যে কতগুলি ড্রাগন এখানে থাকবে। তো যাই হোক, আগরপাড়া স্টেশনে আসার জন্য তোমরা যদি হাওড়া থেকে আসো, তাহলে হাওড়া থেকে তোমাদের একটি বাসে করে চলে আসতে হবে শিয়ালদা স্টেশনে। তারপর শিয়ালদা স্টেশন থেকে তোমরা মেইন লাইনের যে কোনো একটি ট্রেন ধরে নেমে পড়বে আগরপাড়া স্টেশনে। আগরপাড়া স্টেশন থেকে কিভাবে আসতে হবে ভিডিওর প্রথমেই বলে দিয়েছি। তো চলো, আপাতত ভিডিওটা এতটুকুই। কেমনটা লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে রেখে দিও। তো চলো, ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই বাই।